আসসালামু আলাইকুম। মোশন ইন টু ডাইমেনশনের 7 নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 17 সালে আসছিল। টু ডাইমেনশনাল ফ্লো ফিল্ড ইজ গিভেন ভাই আমাদের একটা ফ্লো ফিল্ড দেয়া আছে। psi equals to half x square minus y square। এই psi দেখেই হয়তো আপনি চিনতে পারছেন psi টা হচ্ছে আমাদের স্টিম ফাংশন, এক্স্যাক্টলি স্টিম ফাংশন। এবং দেন বলছে শো দ্যাট দ্য ফ্লো ইজ ইরোটেশনাল, এই ফ্লোটা হবে ইরোটেশনাল এন্ড ফাইন্ড দ্য ভেলোসিটি পোটেনশিয়াল, এবং এখান থেকে আমাদের ভেলোসিটি পোটেনশিয়াল বা বেগ বিভবটা বের করতে বলছে, এবং অলসো ফাইন্ড দ্য স্টিম লাইন এন্ড পোটেনশিয়াল লাইন। এটা মূলত 10 মার্কস এর জন্য এসে থাকে। এখান থেকে আমাদের শত রেখা এবং পটেনশিয়াল লাইন বা বিভব রেখা বের করতে বলছে। একটা একটা করে আমরা সব বের করে ফেলবো। সলিউশন, আমাদের ফার্স্ট যে গিভেন ফ্লো ফিল্ডটা দেওয়া আছে অর্থাৎ স্টিম ফাংশনটা দেওয়া আছে সেটা লিখি। গিভেন, এক্ষেত্রে আমাদের স্টিম ফাংশন psi equals to half x square minus y square। আর psi যদি দেওয়া থাকে অর্থাৎ স্টিম ফাংশন, তাহলে আমরা কি জানি? উই নো এই psi কে যদি আমরা y এর রেসপেক্টিভ ফার্স্ট ডেরিভেটিভ করি দেন মাইনাস সাইন নিই, তাহলে আমরা x ডাইরেকশনে ভেলোসিটি পেয়ে যাই। তাহলে u ইকুয়ালস টু হলো মাইনাস ডেল psi আপন ডেল y। এটা আমরা ইতিমধ্যেই জানি। মাইনাসটা জায়গায় রাখলাম, সাই এর ভ্যালুটা জাস্ট পুট করে দেবো, দেন y এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করব। এটা হচ্ছে আমাদের হাফ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এইটা যদি ডেরিভেটিভ করি তাহলে এই হাফটা বাইরে চলে আসবে, আর y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 2y। তাহলে 2 আর মাইনাস ক্যান্সেল, তাহলে সিম্পলি পেলাম কি ভাই? y। তাহলে u ইকুয়ালস টু পেয়েছি y, অর্থাৎ x ডাইরেকশনে আমাদের ভেলোসিটি হচ্ছে y। একইভাবে আমরা আরো জানি যে v y ডাইরেকশনে ভেলোসিটি বের করতে পারবো এই স্টিম ফাংশন থেকে। এটাকে জাস্ট x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব psi কে, তাহলে ডেল ডেল x জায়গায় থাকলো, psi ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে হাফ জায়গায় থাকলো 2x, x সরি এই 2 মোকাবেলা থাকলো x। তাহলে আমরা y ডাইরেকশনে ভেলোসিটি v ইকুয়ালস টু পেলাম x। এখন আমরা ভেলোসিটি ফিল্ডটাকে কিভাবে ডিফাইন করতাম ভাই? সো দ্যাট আমরা ভেলোসিটি ফিল্ডটাকে ডিফাইন করতাম এভাবে যে 3 ডাইমেনশনে ছিল এইভাবে, q ইকুয়ালস টু u i ক্যাপ প্লাস v j ক্যাপ প্লাস w k ক্যাপ। বাট যেহেতু আমরা এখানে 2 ডাইমেনশনে করছি সেহেতু দুইটা থাকবে, তো দেয়ারফর এবং এই ভেলোসিটি q ইকুয়ালস টু আমরা লিখতে পারবো জাস্ট u এর ভ্যালুটা যা পাইলাম সেটা বসাই দেবো। u ইকুয়ালস টু পেয়েছি আমরা y এবং v ইকুয়ালস টু পেয়েছি x, জাস্ট এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে y i ক্যাপ প্লাস এক্স জে ক্যাফ। আর যেহেতু 2 ডাইমেনশনাল সেহেতু আমাদের জেড অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না, ভেলোসিটি কম্পোনেন্ট 0। এখন আমাদের প্রথমে দেখাতে বলছে যে দেখাও যে এটা হচ্ছে ইররোটেশনাল বা অঘূর্ণনশীল। আর কোন একটা ফ্লো কখন অঘূর্ণনশীল হয় ভাই? যখন তার কার্লটা 0 হয়। আমরা ইতিমধ্যে জানি যে কার্ল ইকুয়ালস টু যদি 0 হয় তখন আমরা নো রোটেশন বলতে পারি, যেখানে কোনো রোটেশন হবে না, নো রোটেশন। আর কার্ল ইকুয়াল টু যদি গ্রেটার দ্যান 0 হয় সেক্ষেত্রে আমাদের রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর যদি লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে ক্লকওয়াইজ রোটেশনটা হয়। আমাদের দেখাতে হবে যে রোটেট করবে না, সেহেতু কার্ল ইকুয়াল টু 0 হতে হবে। আর কার্ল কিভাবে পাই আমরা ভাই? জাস্ট ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলার সাথে আমরা এই ভেলোসিটি ফিল্ড এই যে কিউ জাস্ট ক্রস গুণফল দেব বা ক্রস প্রোডাক্ট, দেন যদি আমরা 0 পাই তাহলে বলতে পারবো যে এটা হচ্ছে ইরোটেশনাল। কারণ এই নেবুলা অপারেটরের সাথে যদি আমরা ভেলোসিটি ফিল্ডকে ক্রস গুণফল করি যা পাবো সেটাই কার্ল, আর সেটা সমান 0 হলে তো আমাদের ইরোটেশনাল হবে, তাই না? বা নো রোটেশন। তাহলে আমরা নেবুলা
অপারেটরটা যদি এখানে একটু লিখি, এটা সমান হচ্ছে আমাদের ডেল ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল ডেল জেড কে ক্যাফ। তাহলে এখন এই কিউ এবং এই নেবলা অপারেটর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ক্রস প্রোডাক্ট নেব, বা ভেক্টর গুণন বা ক্রস গুণন যেটাকে আমরা বলি। তাহলে কিউ ক্রস নেবলা। আর আমরা যখন ক্রস প্রোডাক্ট করি তখন আমরা ডিটারমিনেন্টের হেল্প নিই, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা পাবো আই ক্যাফ জে ক্যাফ এবং কে ক্যাফ। তাহলে এটার কোফিসিয়েন্ট গুলো বসাবো। তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড। আর আমরা এটার কোফিসিয়েন্ট পেয়েছি আই ক্যাপের হচ্ছে ওয়াই, জে ক্যাপের এক্স এবং কে ক্যাপের তো কোফিসিয়েন্ট নাই, এটা ডিটারমিনেন্ট বের করব। আর এই বেসিকটুকু আশা করি প্রত্যেকেই জানি ডিটারমিনেন্ট বের করার। যখন আই নেব তখন আই এর সারি এবং কলাম বাদ, এই সারি এবং কলাম বাদ, তখন এইটার কোণ করে মাইনাস এটা, তাহলে 0 মাইনাস। আর আবার এক্স কে যদি আমরা জেড এর এক্সপেক্ট ডেরিভেটিভ করি তাও পাবো 0। তাহলে আমরা সিম্পলি 0 লিখে ফেলতে পারবো, আইটাই আর কিছু না লিখে 0। তারপরে যদি আমরা এখানে প্লাস সাইন নিই এবং প্লাস দিয়ে যদি জে লিখি, তাহলে আমাদের যেটা করতে হবে এইটার সাথে এইটাকে গুণ করতে হবে। এই জে যখন নিব তখন জে এর এই সারি আর এই কলাম বাদ, দেন আমরা ওয়াই এর সাথে এইটাকে গুণ করতে হবে, দেন মাইনাস এর সাথে এটা। যদি আমরা এখানে প্লাস নিই আর যদি মাইনাস নিই তাহলে এটার সাথে এটা, এইটার সাথে এটা। বুঝতে পারলাম? তাহলে যদি আমরা এখানে জে নিই, আপনাকে একটু ভাই নেস্টেড করে লিখিয়ে দিই, তাছাড়া এখানে ঝামেলা পোহানোর দরকার নাই। এগুলো ছোটখাটো বেসিক। তাহলে আই যখন নিব তখন এই সারি কলাম বাদ, তখন আমরা এটার সাথে এটা যখন গুণ করবো তখন পাবো 0 মাইনাস। দেখেন ভাই এই যে ডেল এক্স আপন ডেল জেড, এটাও কিন্তু 0ই হয়। তাই এক লাইন বেশি করছি। এখানে যখন আমরা প্লাস সাইন দেব তখন জে ক্যাফ। এবার কিন্তু আমরা গুণ করব এইটার সাথে এইটা। আর যদি মাইনাস নিতাম এখানে তাহলে এটার সাথে এটা। প্লাস নিলে একটু ভালো ক্যালকুলেশনটা ইজি হয়, বাট আপনার মনে রাখতে হবে যে আমরা এই দিক থেকে গুণ করবো প্রথমে। তাহলে ওয়াই এর সাথে যদি সরি ওয়াই এর সাথে এই ডেল ডেল জেড কে গুণ করব। যখন আমরা এই জে নিব, জে এর এই সারি আর এই এই কলাম আর এই সারি বাদ, তাহলে এই ওয়াই এর সাথে আমরা ডেল ডেল জেড কে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা হবে এমন ডেল ওয়াই আপন ডেল জেড ফর্মুলার মাইনাস এটার সাথে এটা করলে 0 প্লাস এবার কে ক্যাপ। কে ক্যাপ যখন নেব তখন এই কে ক্যাপের এই কলাম এই সারি বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে? তাহলে ডেল এক্স আপন ডেল এক্স ফর্মুলার মাইনাস এটার সাথে এটা, তাহলে ডেল ওয়াই আপন ডেল ওয়াই। তাহলে দেখান তো ভাই এই ক্ষেত্রে পুরোটাই 0, কারণ এক্স এর এক্সপেক্টেড এক্স কে যদি ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে 0, 0 মাইনাস 0 এটা হচ্ছে 0। আর এক্ষেত্রে এই যে লিখেই ফেলি ওটা কে ক্যাফ 1 মাইনাস 1, এক্স এর এক্সপেক্টে এক্স কে পার্সিয়ালি ডেরিভেট করলে 1, আর ওয়াই এর এক্সপেক্টে ওয়াই কে পার্সিয়ালি ডেরিভেট করলে 1, তাহলে 1 মাইনাস 1 0, টোটালটাই 0। তাহলে কি হলো ভাই? আমরা কার্ল ইকুয়াল টু 0 পেলাম। কার্ল ইকুয়াল টু 0 মানে হচ্ছে এটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে therefore the the motion is irrotational, বা গতিটা হচ্ছে অঘূর্ণনশীল। আরো কাজ আমাদের বাকি পড়ে আছে। এখন আমাদের বের করতে হবে যে potential line and steam line। potential line আর এক্ষেত্রে আমাদের potential velocity potential একই জিনিস বলতে পারেন। তাহলে velocity potentialটা আমরা এখন বের করব। আর velocity potential বের করতে গেলে একটু বেশি কথাবার্তা বলা লাগবে, কারণ আমরা কি জানতাম ভাই, আমরা এখানে যে আমাদের স্টিম ফাংশন ছিল সাই এবং আমাদের velocity potential এর দুটো আমরা রিলেশন বের করব। স্টিম ফাংশনের ক্ষেত্রে আমরা ইউ ইকুয়ালস টু জানি মাইনাস ডেল সাই আপন ডেল ওয়াই, তাই না? একদম তাই। আর ভি ইকুয়ালস টু জানি ডেল সাই আপন ডেল এক্স।
এই দুটো আমরা জানি psi এর ক্ষেত্রে। আর যখন আমরা উম ভেলোসিটি পোটেনশিয়াল phi ইউজ করি, phi এর ক্ষেত্রে আমরা u ইকুয়ালস টু জানি, ইকুয়ালস টু মাইনাস ডেল phi আপন ডেল x এবং v ইকুয়ালস টু মাইনাস ডেল phi আপন ডেল y। এই দুটো phi এর ক্ষেত্রে। তাহলে দেখেন তো এই ক্ষেত্রে যে এখানে ইউ, এখানে ইউ, লেফট সাইড আর লেফট সাইড সমান, তাহলে এই দুটো রাইট সাইড সমান রাইট সাইড হবে না? তাহলে এখান থেকে রাইট সাইড সমান রাইট সাইড যদি লিখি তাহলে কি লিখতে পারবো, ডেল সাই, আর এই দুই পাশ থেকে মাইনাসটাও নাই হয়ে গেল, তাহলে ডেল সাই আপন ডেল ইউ, সরি ডেল ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো ডেল ফাই আপন ডেল এক্স। তাহলে এইটা ভাই আমাদের একটা ফর্মুলা হয়ে গেল, এটা হচ্ছে রিলেশন বিটুইন স্টিম ফাংশন এন্ড ভেলোসিটি পোটেনশিয়াল। একইভাবে এ ভি আর ভি যদি ইকুয়াল করি, লেফট সাইড সমান তাহলে রাইট সাইড সমান রাইট সাইড হবে, তাহলে রাইট সাইড সমান রাইট সাইড করলে আমরা লিখতে পারবো ডেল ফাই আপন ডেল ওয়াই ইকুয়ালস টু এই দুটো সমান করলে মাইনাসটা এই পাশে দিয়ে দিলাম ডেল সাই আপন ডেল এক্স। বুঝতে পারলাম এই দুটো রিলেশন, এই দুটো নিয়ে এখন আমরা কাজ করবো। আমরা এখন যে প্রবলেমটা সলভ করছি ভাই এটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, আরো একভাবে এটাকে আপনি সলভ করতে পারেন, বাট আপনার যেভাবে ইচ্ছা আপনি ব্যাপারটা ফিল করার পর যেমনি ইচ্ছা তেমনি সলভ করবেন। ফিল করা জরুরি। তাহলে আমরা এখানে চাইলে বলতে পারি রিলেশন বিটুইন potential and steam function। এই যে ভিপি বললাম ভেলোসিটি পোটেনশিয়াল এন্ড স্টিম ফাংশন, এসটিএফ লিখলাম ভাই মানে স্টিম ফাংশন, হ্যাঁ। তাহলে এই রিলেশন দুটো আমরা লিখবো, একটা পেয়েছি ডেল ফাই আপন ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে ডেল সাই আপন ডেল ওয়াই, এবং আরো একটা পেয়েছি ডেল ফাই আপন ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল সাই আপন ডেল এক্স। এই লেফট সাইডে সাইটাকে রাখলাম কেন, কারণ আমরা ভেলোসিটি পোটেনশিয়াল বের করবো, তার জন্য ভাই এই লেফট সাইডে সাই রেখেছি, সরি ফাই রেখেছি, ফাই। এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে সাই, তাই না? তাহলে লেফট সাইডে ফাই রাখার কারণটাই হচ্ছে আমরা বের করবো ভেলোসিটি পটেনশিয়াল, আর ভেলোসিটি পটেনশিয়াল মানে তো ফাই। তাহলে এটা যেহেতু এটা বের করছি আমরা সেহেতু এটা বাম পাশে রাখছি। এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট এই ভ্যালু গুলো ফুট করা, তাহলে ডেল ফাই আপন ডেল এক্স আর ডেল সাই আপন ডেল ওয়াই কোথায়, এক সেকেন্ড। ডেল সাই আপন ডেল ওয়াই, সরি এক সেকেন্ড ভাই, যন্ত্রটা তো কাজ করছে না। হ্যাঁ এখন আমরা করতে পারি। আমাদের সাই ইকুয়ালস টু কি ছিল ভাই, সাই ইকুয়ালস টু ছিল কোথায়, হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটার যদি আমরা এই ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি তবে পাবো মাইনাস ওয়াই। দেখাবো কিভাবে,
একটু দেখাই। আমাদের ছিল আমার হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছিল আমাদের সাই। তাহলে এর যদি আমরা ওয়াই এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি, তাহলে হাফটা এখানে থাকলো, এটা হচ্ছে মাইনাস টু ওয়াই। তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল, মাইনাস ওয়াই পড়ে থাকলো, তাই না? তাহলে সেটা এখানে লিখলাম। একইভাবে এটার ক্ষেত্রে আমরা করতে পারি যে ডেল ফাই আপন ডেল ওয়াই, আর এই সাইকে যদি এক্স এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি, তাহলে এক্স এর রেসপেক্টে করলে পাবো এক্স, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা এই দুটাকে ডিফারেনশিয়াল ফর্মেটে রয়েছে, সেহেতু ইন্টিগ্রেটিং করে ফেলা। তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে ডেল ডেল এক্স ক্যান্সেল হয়ে যায়, শুধু পুরো থাকে ফাই। আর রাইট সাইডটাতে আমরা এক্স এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন করছি, তাহলে ওয়াই কনস্ট্যান্ট একটা এক্স চলে আসবে ইন্টিগ্রেশন করার জন্য, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নেবো, যেটা সি ওয়ান বললাম। একইভাবে এটাও করব, ডেল ডেল ওয়াই নাই হয়ে যায় ইন্টিগ্রেশন করলে, তাহলে ফাই পড়ে থাকে এক্ষেত্রে, এবং এই ফার্স্টটাতে হবে এক্স, এটা করছি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে এ মাইনাস এক্সটা কনস্ট্যান্ট এবং একটা ওয়াই আসলো ইন্টিগ্রেশন করার জন্য, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিলাম সি টু। এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন বলি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলি, তাহলে দেখেন 1 এবং 2 নম্বর ইকুয়েশন দুটোই কিন্তু একই জিনিস, বাট কনস্ট্যান্ট এখানে সি ওয়ান আর সি টু। তাহলে কনস্ট্যান্ট সি ওয়ান সি টু দুটো কিন্তু ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই দুটো যদি আমরা একসাথে লিখি যে 1 এবং 2 হতে 1 এন্ড 2 হতে যদি আমরা দেখি, তাহলে রাইট সাইড সমান রাইট সাইড সমান যদি করি, তাহলে এই মাইনাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই নাই হয়ে যাবে, তাহলে সি ওয়ান ইকুয়াল টু সি টু পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে সি ওয়ান ইকুয়াল টু সি টু, কনস্ট্যান্ট দুটো সমান। এই দুটো যেহেতু সমান, এই দুটো সমান একটা কনস্ট্যান্ট সি লিখে দিতে পারবো। আর 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে প্রপার্টি অনুসারে আমরা লিখতে পারবো ফাই ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস সি। এটাই হচ্ছে মূলত আমাদের ভেলোসিটি পটেনশিয়াল বা ভিপি বলতে পারেন, কিংবা ভেলোসিটি পটেনশিয়াল লাইন। এখন আমাদের কাজটা হচ্ছে যে স্টিম লাইনটা বের করা। আর একটা টিউটোরিয়ালে ভাই আমরা দেখছিলাম যে স্টিম লাইন যখন ভেলোসিটি সরি যখন স্টিম ফাংশন যখন আমাদের স্টিম লাইনের উপর চলে যায়, তখন আমাদের এই স্টিম ফাংশন সমান লেখা যায় কনস্ট্যান্ট। সহজ করে যদি একটু বলি, যে ধরেন আমাদের সাই দেওয়া আছে, সাই কি ভাই? সাইটা হচ্ছে আমাদের স্টিম ফাংশন, না? স্টিম ফাংশন যদি সাই দেয়া থাকে, এই সাই সমান যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তখন এই সাইটাই আমাদের স্টিম লাইনের ইকুয়েশন হয়ে যাবে। এতটুকুই, আর কিছু না। এটা কিন্তু প্রমাণও করেছিলাম। প্রমাণটাও চাইলে আপনাকে দেখাতে পারি। কোথায় জানি প্রমাণ করলাম যে সাই ইজ কনস্ট্যান্ট, কোথায়? এই যে psi is constant, যখন এই psi স্টিম লাইন প্রকাশ করবে, the steam function psi is constant along steam line, স্টিম লাইন বরাবর এই স্টিম ফাংশন সাইটা কনস্ট্যান্ট হয়ে যায়। সেহেতু আমাদের এখানে এই কনসেপ্টটা ইউজ করতে পারি। আমাদের দেয়া আছে যে স্টিম ফাংশন psi ইকুয়ালস টু এটা, তাহলে এটা সমান যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তবে আমাদের স্টিম লাইনের ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এই কাজটা এখন আমরা করবো এখানে। এগেইন আমরা এই সাই ইকুয়ালস টু ধরে নেব কনস্ট্যান্ট, তবে আমরা স্টিম লাইন পেয়ে যাব। আর এই সাই সমান দেওয়া আছে হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, সি। এটা ইমপ্লাই করছে যে যেহেতু হাফ একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেহেতু ডান পাশে পার করে দিলাম, সি এর সাথে এটা গিয়ে সি হয়ে গেল, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা হচ্ছে আমাদের স্টিম লাইনের ইকুয়েশন, স্টিম লাইন। এতটুকু কথা নেক্সট ভিডিওতে।